আমার প্রাণপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি অনাদি কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়। শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষা কর্মচারী এবং ম্যানেজিং কমিটি সহ আমরা সকলেই ভালো আছি, সুস্থ আছি। তো অনলাইন ক্লাসে দশম শ্রেণী শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুরু করছি তোমাদেরই কৃষি শিক্ষা বিষয়ে একটি ক্লাস। তো দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আগ্রহের সাথে ধৈর্যের সাথে বসে আছো এই ক্লাসে অংশগ্রহণের জন্য। সকল প্রস্তুতি তোমাদের সম্পন্ন। তো একটু মনোযোগী হও। আমরা প্রথমেই শুরু করি একটি সবজি দিয়ে। বর্তমান সময়ে আমরা বাজারে, মাঠে, খেতে, ঘেরে একটি সবজি দেখতে পাই। সবজিটি একটু আন্দাজ করো, হয়তো ভাবতে পারবে। আর আমি এখনই তোমাদের দেখাচ্ছি একটি সবজি। নিশ্চয়ই সবজিটি দেখা যাচ্ছে। তো সবজিটির নাম বলতে পারবে, যদিও এটির এখন আঞ্চলিক একটি নাম হয়েছে জালি। বাস্তবে এক সময়ের নাম ছিল বা এখনও নাম আছে চাল কুমড়া। কেননা এটি একসময় ঘরের চালেই হতো, যার জন্য নাম ছিল চাল কুমড়া। এখন সাধারণত খেতে বা ঘেরের পাশে এটি লাগানো হয়। তো এই সবজিটি যেমন জনপ্রিয় এবং বাণিজ্যিক ভিত্তিতেও চাষ হচ্ছে। তো এটির চাষ পদ্ধতি আমাদের একটু জেনে রাখা উচিত। বা তোমরা দেখেছো বিভিন্ন জনে চাষ করলেও এর নিয়মটা হয়তো অতটা ফলো করা হয় না। তারপরেও আজকে আমরা তাহলে এই যে চাল কুমড়া, এই চাল কুমড়া চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে এসো আমরা লিখে নিই চাল কুমড়া। চাল কুমড়া চাষ, চাল কুমড়া চাষ। তো চাল কুমড়া তাহলে আমরা জানি, তোমরা সকলেই জানো, চাল কুমড়া সবজি হিসেবে খাওয়া হয়। সেটি হচ্ছে জালি। আর পরিপক্ক হয়ে গেলে সেটি মোরব্বা, হালুয়া ইত্যাদি তৈরি করে খাওয়া হয়। তো চাল কুমড়া চাষ করতে প্রথমেই জাত, চাল কুমড়ার কি জাত? চাল কুমড়া সুনির্ধারিত তেমন জাত নেই, একটি মাত্র জাত, বাড়ি চাল কুমড়া এক। এটি জনপ্রিয় বাংলাদেশে। বাড়ি চাল কুমড়া এক। তো একটি জাত আছে যে বাড়ি চাল কুমড়া এক। এটি মোটামুটি জনপ্রিয়। মাটির পরে আসছে আমাদের কি, এটি জাতের পরে আসছে আমাদের চাষের সময়। চাষের সময় কোন সময়ে চাষ করা হয়? এটি চাষ করা হয় ফেব্রুয়ারি থেকে মে। ফেব্রুয়ারি থেকে মে। মাটি চাষের পরে আমাদের চাষের সময়ের পরে আসছে মাটি। চাষ করতে কি ধরনের মাটি লাগে? চাল কুমড়া সাধারণত দোআঁশ মাটিতেই ভালো চাষ হয়। দোআঁশ মাটি, মাটি দোআঁশ, তবে উপযুক্ত ব্যবস্থাপনা থাকলেও বেলে মাটি ছাড়া অন্যান্য মাটিতেও চাষ করা সম্ভব।
এবার আসছে মাটিতে আমরা কী পাবো? মাদা তৈরি। জালি বাণিজ্যিক ভিত্তিতে যেহেতু চাষ হচ্ছে, সেহেতু একটু ঘেরে খেতেও হয়, আবার ঘেরেও হয়। তো খেতে হলে পুরো একটা মাঠ আকারে, সেক্ষেত্রে আমরা মাদা মূল জমি থেকে একটু উঁচু থাকবে, উচ্চতা থাকবে 15 থেকে 20 সেন্টিমিটার উচ্চতা, মূল জমি থেকে তার উচ্চতা। এবার প্রতিটা মাদা যে চওড়া প্রস্থ থাকবে 2.5 মিটার প্রস্থ, আর লম্বা বা দৈর্ঘ্য হবে জমির অবস্থান অনুযায়ী, যতটুকু লম্বা হবে জমি ততটুকু হবে। এভাবে মাদা তৈরি করতে হবে। প্রতিটি মাদা পাশাপাশি 2টি মাদার পাশে 60 সেন্টিমিটার গভীর ছোট্ট একটি নালা থাকবে। কেমন আমি এক ছবি এঁকে দেখাচ্ছি। এরকম হয়তো লম্বা, এর পাশে একটা নালা থাকবে, এখানে এটুকু 60 সেমি, আরেকটি এরকম, এভাবে পরপর করে মাদা থাকবে। এখানে এটুকু চওড়া থাকবে 2.5 মিটার, অর্থাৎ 2.5 মিটার চওড়া, মানে 5 হাতের একটু বেশি হবে। হাত সাধারণ বড় হাতে 5 হাতের একটু বেশি এরকম, এবং প্রতিটি বাজে চওড়া থাকবে 60 সেন্টিমিটার মাদা তৈরির ক্ষেত্রে। এবার এর প্রতি মাদায় গর্ত তৈরি, গর্ত বা মাদা আকার। মাদার আকার হচ্ছে, দেখো প্রতিটা খণ্ড খণ্ড যে প্লট, এখানে একটি মাদা থাকবে, এরকম হয়তো এরকম 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 এরকম, এইভাবে এটাতেও। তো এই যে একটি মাদার আবার আকার আছে, অর্থাৎ এই মাদার আকারটা হবে 80 থেকে 100 বর্গমিটার, 80 থেকে 100 বর্গ সেন্টিমিটার মাদার আকার। 80 থেকে 100 বর্গ সেমি, অর্থাৎ 180তে যদি আমরা 80 ধরে নিই, যে 80 বর্গ সেন্টিমিটার 80 ধরে নিই, তাহলে হবে এটা 20 20 20, দৈর্ঘ্য 20, প্রস্থ 20, গভীরতা 20। এভাবে প্রতি মাদার গর্ত তৈরি করে মাটি উঠিয়ে ফেলতে হবে। এবার গর্তে সার, মাদায় সারের পরিমাণ এই যে প্রতিটা মাদা, এই প্রতিটা মাদা গোবর সার হবে, গোবর সার 10 কেজি, টিএসপি 200 গ্রাম, এমপি সার 50 গ্রাম,
তাহলে দেখো শিক্ষার্থীরা, গোবর সার 10 কেজি। গোবর সার সাধারণত পরিমাপ করা সমস্যা, তবে আনুমানিক ছোটো যে ঝুড়ি আছে ওরা 1 ঝুড়ি 10 কেজি গোবর সার 10 কেজি। টিএসপি সার, যেটাকে দোকানে বলা হয় ফসফেট, এই টিএসপি 200 গ্রাম। এমপি মিউরেট অফ পটাশ সার বলা হয় বাজারে, যেটা লালচে রং, সেটা 50 গ্রাম। এই 3 প্রকারের সার এই প্রতিটি গর্তে, এক একটি গর্তে এই পরিমাণ সার গর্তের মাটির সাথে মেশাতে হবে। কখন মেশাবো? ঠিক বীজ বপনের 8 থেকে 10 দিন আগে। বীজ বপনের 8 থেকে 10 দিন আগে এটা মেশানোর পরে 8-10 দিন হয়ে গেলে আমরা ওখানে বীজ বপন করব। তো বীজ বপন, এবার আসছে আমাদের বীজ বপন। বীজ বপন, এই প্রতিটি মাদায় অর্থাৎ একটি মাদায় আমরা 4 থেকে 5টি বীজ দিব। এবার বীজ থেকে চারা হবে, 7-8 দিন পরেই চারা বের হবে। চারা বের হওয়ার পরে এই 4-5টা বীজ দিলে, 4-5টা বীজ থেকেই কিন্তু নাও হতে পারে, 2-3টা হতে পারে, 4টা হতে পারে, আবার 5টাও হতে পারে। কোনোটা সুস্থ হবে, কোনোটা দুর্বল হবে, কোনোটা মাঝারি আকারে হবে। তো আমরা যদি 5টা চারাই ধরে নিই ওই গর্তে বা এই মাদায় উঠে দেখা যায়, তো অতগুলো চারা রেখে দেওয়া যাবে না, কেননা অতগুলো চারা এখানে খাদ্য গ্রহণ করতে পারবে না। তো আমরা রাখবো 2 থেকে 3টি, অর্থাৎ 2টি রাখলে সবথেকে ভালো হয়। প্রতিটি মাদায় যে পরিমাণে চারা হোক না কেন 2টি রাখবো, 2টি করে রাখবো। তবে যদি কোনো মাদায় আবার 1টি হয় চারা, বাকিগুলো হতে নাও পারে, সেক্ষেত্রে আমরা অন্য মাদা থেকে আরেকটি সবল চারা এনে 2টি করে দিব। এভাবে 2 থেকে 3টি চারা দিলে ভালো হয়, তবে আমি বলেছি তোমরা 2টো দিতে পারো। তো তাহলে চারা হলো। এরপর আসতেছে কি, চারা তো বড় হলো, কিন্তু চারা যদি আমরা আসলে পরিচর্যা না করি তাহলে কি সেই চারা থেকে আমরা ভালো ফল পাবো না। তো এরপরে আসছে তাহলে আমাদের পরিচর্যা। পরের পয়েন্ট, পরিচর্যা অর্থাৎ শুকিয়ে গেলে পানি দিতে হবে, আগাছা হলে দমন করতে হবে, সংরক্ষণ করতে হবে, তারপরে মাঝে মধ্যে গাছের গোড়াতে মাটি আলগা করে দিতে হবে। পরিচর্যার পরে আসছে রোগ বালাই অর্থাৎ পোকামাকড় এবং রোগ। তো রোগ হতে পারে, আবার পোকামাকড়ও হতে পারে। পোকা দেখা যায় যে লাল মাছি পোকা, তারপরে লাল মাকড়, রেড মালকিন বিটল, এটা দেখা যায়। তাহলে কি দেখা গেল? মাছি পোকা, লাল মাকড়, রেড পামকিন বিটল। তাহলে এই ধরনের রোগ পোকা দেখতে পাবো। এবার রোগ হবে গাছের ঠিক পাতায়, উপরে এই পাতায় এই যে পোকা যেমন খেয়ে গেছে, পোকার জন্য আমরা কীটনাশক প্রয়োগ করব। আর রোগ হতে পারে এই গাছের পাতার উপরে পাউডারি মিল্ডু, সাদা পাউডার দেখা যাবে। আর ডাউনি মিল্ডু হবে পাতার নিচে, পাতার নিচে হতে পারে। এখানে আমরা রোগ দমনের জন্য বোর্ডো মিক্সচার অথবা
ছত্রাক জাতীয় ওষুধ প্রয়োগ করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি চাল কুমড়া চাষ পদ্ধতি। তো আসলে আমি আশা করব তোমরা অবশ্যই শিখতে পেরেছ। যেটুকু আলোচনা হয়েছে বুঝতে হয়তো বা কষ্ট হয়নি। এরপরও বাকি একটু বই পড়ে নিলে বা যদি আমার কাছে কোনো প্রশ্ন করো অনলাইনের মাধ্যমে করতে পারো, আমি উত্তর দিব। তো এতক্ষণ যে আমরা শিখলাম এই চাল কুমড়া চাষ, এসো আমরা একটু যে তোমরা কতটা শিখলে সেটুকু আমি একটু লক্ষ্য করি। তো আমি 2-3টা প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা খাতায় লেখার চেষ্টা করো। উত্তরটা আমি বলেও দিব, তোমরা নিজেরাও লেখো, হয়তো বা তোমরা পারবে। এক, কি ধরনের মাটিতে চাল কুমড়া চাষ ভালো হয়? 2, চাল কুমড়া একটি রোগের নাম বলো। রোগের নাম লেখো। 3, প্রতিটি মাদায় কয়টি সবল চারা রাখতে হবে? তো আচ্ছা, কি ধরনের মাটিতে চাল কুমড়া চাষ ভালো হয়? কি ধরনের? দোআঁশ। নিশ্চয় তোমাদের উত্তর সঠিক হয়েছে। চাল কুমড়া একটি রোগের নাম পাউডারি মিলডিউ। পাউডারি মিলডিউ। প্রতিটি মাদায় কয়টি সবল চারা রাখতে হবে? 2 থেকে 3টি, 2 বা 3টি। অবশ্যই উত্তরগুলো তোমাদের সঠিক হয়েছে। তো এবার তোমরা একটু বাড়ির কাজ নিয়ে নাও, যে আলোচনা এর মধ্য থেকেই লিখতে পারবে। তো খাতায় লিখে নাও বাড়ির কাজটি, ঠিক আছে? বাড়ির কাজ চাল কুমড়া চাষ করে তুমি কিভাবে লাভবান হতে পারো? লাভবান হতে পারো। সপক্ষে যুক্তি দাও। চাল কুমড়া বর্তমান যে বাণিজ্যিক আকারে চাষ হচ্ছে, সেটি চাষ করে তোমরা শিক্ষার্থীরাও যে লাভ করতে পারবা বা পরিবারকে সহায়তা দিতে পারবা,
তাই এই উত্তরটা যদি তোমরা নিজেরা করতে পারো তোমাদের মাথায় আসবে যে না আমরাও চাষ করব, এতে চাষ করে লাভবান হওয়া যায়। তো সকল শিক্ষার্থীকে ধৈর্যের সাথে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং সকলে দীর্ঘায়ু হোক এই কামনা করে আমি আজকে তোমাদের সাথে এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।